তুলসীপুরের ডাইনি। একসময় নদীর ধারে ছিল একটি ছোট্ট গ্রাম, তুলসীপুর। সবুজ শ্যামল মাঠ, ধানের গন্ধে ভরা বাতাস, আর সন্ধে নামলেই ভেসে আসত পোকামাকড়ের ডাক। গ্রামবাসীরা সুখেই ছিল, কিন্তু তাদের সুখে ছায়া পড়ল এক অদ্ভুত ভয় নেমে আসার পর থেকে। শেওড়া গাছের ডাইনির গল্প। গ্রামের উত্তর দিকের প্রান্তে ছিল একটি বড় শেওড়া গাছ, যার নিচে কেউ কখনো যেত না, বিশেষ করে রাতে। কারণ কথিত ছিল সেখানে বাস করে এক রক্তচক্ষু ডাইনি। সে নাকি রাতে বেরিয়ে আসে, আর যে বাচ্চা একা ঘরের বাইরে পড়ে যায় তাকে ধরে নিয়ে যায়। পরদিন পাওয়া যায় শুধু কিছু ছেঁড়া কাপড় আর শুকনো রক্তের দাগ। গ্রামের মানুষ তাই সূর্য ডুবলেই দরজা বন্ধ করে দিত। বাচ্চাদের বুকে জড়িয়ে রাখত মায়েরা। কেউ জানত না ডাইনিটা কেমন দেখতে, তবে মাঝে মাঝে শোনা যেত শিশুর কণ্ঠে কান্না, আর সেই কণ্ঠে দরজা খুলে দিলে আর ফিরে পাওয়া যেত না কাউকে। আতঙ্কে ভরা রাতগুলো দিন গড়াতে লাগলো। গ্রামে ভয় এমন পর্যায়ে পৌঁছালো যে কেউ রাতে আলো জ্বালাতো না, গরু ছাগলও বাইরে রাখত না। একদিন সন্ধে শেওড়া গাছের ডাইনির গল্প। গ্রামের উত্তর দিকের প্রান্তে ছিল একটি বড় শেওড়া গাছ, যার নিচে কেউ কখনো যেত না, বিশেষ করে রাতে। কারণ কথিত ছিল সেখানে বাস করে এক রক্তচক্ষু ডাইনি। সে নাকি রাতে বেরিয়ে আসে, আর যে বাচ্চা একা ঘরের বাইরে পড়ে যায় তাকে ধরে নিয়ে যায়। পরদিন পাওয়া যায় শুধু কিছু ছেঁড়া কাপড় আর শুকনো রক্তের দাগ। গ্রামের মানুষ তাই সূর্য ডুবলেই দরজা বন্ধ করে দিত। বাচ্চাদের বুকে জড়িয়ে রাখত মায়েরা। কেউ জানত না ডাইনিটা কেমন দেখতে, তবে মাঝে মাঝে শোনা যেত শিশুর কণ্ঠে কান্না, আর সেই কণ্ঠে দরজা খুলে দিলে আর ফিরে পাওয়া যেত না কাউকে। আতঙ্কে ভরা রাতগুলো দিন গড়াতে লাগলো। গ্রামে ভয় এমন পর্যায়ে পৌঁছালো যে কেউ রাতে আলো জ্বালাতো না, গরু ছাগলও বাইরে রাখত না। একদিন সন্ধে রানু নামে এক ছোট্ট মেয়ে দুধ আনতে গেল পাশের বাড়ি। ফিরে আর এলো না। শুধু শেওড়া গাছের নিচে মিলল ওর চুলের ফিতে আর একটা ছোট্ট পায়ের ছাপ, যা হঠাৎ করেই হারিয়ে গেছে কাদার মধ্যে। সেই রাতেই গ্রামের সবাই জড়ো হলো মন্দিরে, চোখে ভয়, মুখে আতঙ্ক। তখনই গ্রামের বৃদ্ধ কর্তা বলল, এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করতে হলে তান্ত্রিককে ডাকতেই হবে। তান্ত্রিকের আগমন। পরদিন দুপুরে গ্রামের প্রবীণেরা গেলেন পাশের জঙ্গলের মহাদেবী তান্ত্রিকের কাছে। তিনি ছিলেন এক শক্তিশালী তান্ত্রিক, যার চোখে যেন আগুন জ্বলে। তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর বললেন, তোমাদের ডাইনির সঙ্গে মুখোমুখি যুদ্ধ না হলে মুক্তি মিলবে না। আজ রাতেই আমি যাব শেওড়া গাছের নিচে। যুদ্ধের রাত। সেই রাতে পুরো গ্রাম নিঃশব্দ। শেওড়া গাছের চারপাশে বাতাস যেন ভারী হয়ে আছে। তান্ত্রিক বসে মন্ত্রপাঠ শুরু করলেন। ধূপ জ্বলছে, শঙ্খ বাজছে। হঠাৎ চারিদিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছের পাতা কাঁপল, মাটির নিচ থেকে উঠল কুয়াশা, আর দেখা গেল ডাইনির ছায়া। লম্বা চুল, লাল চোখ, নখের রক্ত লেগে আছে। ডাইনি গর্জে উঠল, কে সাহস করলো আমাকে চ্যালেঞ্জ করতে? তান্ত্রিক হাত উঁচু করে বললেন, তুই এই গ্রামের অভিশাপ, আজ তো শেষ রাত। তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। মন্ত্রোচ্চারণ, আগুনের জ্বালা, বজ্রপাতের শব্দে আকাশ কাঁপছে। ডাইনি ছুঁড়ে মারছে আগুনের বল, তান্ত্রিক তার হাত থেকে ছুঁড়ছেন ত্রিশূলের আলোক রেখা। শেষ লড়াই। যুদ্ধ চলল বহুক্ষণ। শেষে তান্ত্রিক ডাইনির গলার দিকে ছুঁড়ে দিলেন এক বিশেষ যজ্ঞগ্নি তাবিজ, যা পড়তেই এক বিকট চিৎকারে ডাইনি ভস্ম হয়ে গেল। শেওড়া গাছের গোড়া ফেটে গিয়ে ধোঁয়া উঠল, আর ধীরে ধীরে পুরো বন নেমে গেল নীরবতায়। চাঁদের আলো গাছের পাতায় পড়ল, আর বাতাসে ভেসে এলো শান্তির গন্ধ। মুক্তি ও কৃতজ্ঞতা।
পরদিন সকালে গ্রামবাসী দৌড়ে এলো শেওড়া গাছের নিচে। তারা দেখল গাছটি শুকিয়ে গেছে, মাটিতে শুধু ছাই। তান্ত্রিক সেখানে বসে হাসছেন ক্লান্ত মুখে। সবাই মাথা নিচু করে প্রণাম করলো তাকে। কেউ কেউ কেঁদে উঠল, আপনি না থাকলে আমরা সবাই শেষ হয়ে যেতাম। তান্ত্রিক বললেন শান্ত গলায়, ভয়কে জয় করার একটাই উপায় সাহস আর ঐক্য। মনে রেখো, অন্ধকারকে তাড়ায় আলোর শক্তি। এই বলে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন অজানায়। পরিণতি, তারপর থেকে তুলসীপুরে শান্তি নেমে এলো। রাতে আর কেউ কান্না শুনত না। শেওড়া গাছের জায়গায় এখন ছোট্ট মন্দির, যেখানে প্রতি বছর গ্রামের লোকেরা প্রদীপ জ্বালায় আর প্রার্থনা করে যে আমাদের গ্রাম যেন আর কখনো অন্ধকারে না ডুবে যায়। শেষ কথা, এইভাবে তুলসীপুর রক্ষা পেল ডাইনির হাত থেকে। মানুষ শিখল, অন্ধকার যত গভীরই হোক না কেন, সাহসের আলোই তাকে তাড়ায়।